ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা, গোয়েন্দা সংস্থা, প্রতিরক্ষা মন্ত্রণালয় সামরিক স্থাপনায় আঘাতের দাবি তেল আবিবের। নিরাপদে খামেনি পেজেশকিয়ান, বড় অভিযান শুরুর দাবি ট্রাম্পের। পাকিস্তান আফগানিস্তান সংঘাত আরও তীব্র, বাড়ছে প্রাণহানি, ক্ষয়ক্ষতি। শাহবাজ ও আসিমের ভূয়সী প্রশংসা ট্রাম্পের। অবিলম্বে যুদ্ধবিরতির তাগিদ জাতিসংঘের। ইসরায়েলে পাল্টা হামলা শুরু তেহরানের। আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটিতেও আক্রমণ। আবুধাবিতে নিহত এক, আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা। ইরানে যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয় সহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিস্ফোরণ হয়েছে। তবে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছে তেহরান। পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরানও। ইসরায়েলের পাশাপাশি আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটিতেও আক্রমণ চালানো হয়েছে। আবুধাবিতে নিহত হয়েছেন একজন। এর আগে পাল্টা হামলার আশঙ্কায় জরুরি অবস্থা জারি করে ইসরায়েল। বন্ধ রাখা হয়েছে আকাশসীমা। স্থানীয় সময় শনিবার সকালে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা যায় তেহরানে, বেজে ওঠে সাইরেন। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পরমাণু শক্তি সংস্থা পারচিন সামরিক কমপ্লেক্সে হামলা চালায় ইসরায়েল। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের সামনেও বিস্ফোরণ হয় বলে জানানো হয়েছে। তবে ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন নিরাপদ স্থানে আছেন আয়াতুল্লাহ খামেনি, নিরাপদে আছেন প্রধানমন্ত্রী মাসুদ পেজেশকিয়ানও। বন্ধ করা হয়েছে আকাশসীমা। হামলার পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরানও। ইসরায়েলের উত্তরাঞ্চলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে দেশের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি। ইসরায়েলের পাশাপাশি সৌদি আরবের রিয়াদ, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত সহ পারস্য উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে বাহরাইন, আবুধাবি ও কাতার সহ বিভিন্ন স্থানে ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে ইরানের হামলার পর কাতারে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। ইরানের শাসন ব্যবস্থার হুমকি দূর করে মার্কিন জনগণকে রক্ষাই হামলার লক্ষ্য বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। The armed forces and all of the police, I say tonight that you must lay down your weapons and have complete immunity. গেল কয়েকদিন ধরেই পরমাণু ইস্যুতে দফায় দফায় বৈঠক করে ওয়াশিংটন তেহরান। আলোচনা ভেস্তে গেলে ইরানে হামলার হুমকি দিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই হুমকি অবশেষে বাস্তবায়ন করল যুক্তরাষ্ট্র। আফগানিস্তান সংঘাত আরও তীব্র হয়ে উঠছে। আফগানিস্তানের বিভিন্ন শহরে পাকিস্তানের হামলায় অন্তত 297 জন নিহত হয়েছেন। এছাড়া 89টি সেনা চৌকি সহ 135টি ট্যাঙ্ক ও সাজোয়া যান ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। আফগানিস্তানের হামলায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বাড়ছে পাকিস্তানেরও। এর মধ্যেই আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার আফগানিস্তানে অপারেশন গজব-লিল হক নামে সামরিক অভিযান চালায় পাকিস্তান। এরপর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দেশে। হামলায় বহু তালেবান সদস্য হতাহতের দাবি করেছে ইসলামাবাদ। বলছে ধ্বংস করা হয়েছে বহু সেনা চৌকি, ট্যাঙ্ক ও সাজোয়া যান। আফগানিস্তানকে হুঁশিয়ার করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, তালেবান সরকারের যে কোনো অপতৎপরতায় জিরো টলারেন্স নীতি মেনে চলবে ইসলামাবাদ। ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানি সশস্ত্র বাহিনী সবসময় দেশ রক্ষায় প্রস্তুত। পাকিস্তান জানে কিভাবে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে হয়। অন্যদিকে পাকিস্তানকে আরও শক্তিশালী ও কার্যকর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন আফগান সেনাপ্রধান। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধে শাহবাজ শরীফ ও আসিম মুনিরের ভূমিকার ভূয়সী প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, অসাধারণ ভালো করছে পাকিস্তান। অন্যদিকে প্রতিবেশী দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে ইরান। অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের তাগিদ দিয়েছে জাতিসংঘ। আফগানিস্তানের সঙ্গে চলমান যুদ্ধাবস্থার মধ্যে নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান জুড়ে সব ধরনের ড্রোন উড়ানোয় নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনার টেবিল থেকে সরাসরি যুদ্ধ শুরু করলো ইসরায়েল। মাত্র 9 মাসের মাথায় তেহরানে আবারও হামলা চালালো নেতানিয়াহু সরকার। ইরানে সরকার বিরোধী আন্দোলন সহ নানাভাবে ইরানের শাসক পরিবর্তনের চেষ্টা চালানোরও অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে। তা ব্যর্থ হলেও নতুন করে সংঘাত শুরু করলো দেশ দুটি।
ইরান ইসরায়েলের 12 দিনের রক্তক্ষয়ী সংঘাতের বছর পার না হতেই আবারও হামলা শুরু করল নেতানিয়াহু সরকার। গেল বছরের 13 জুন অপারেশন রাইজিং লায়নে ইরানের পরমাণু স্থাপনা ও ড্রোন সক্ষমতাকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। যুক্তরাষ্ট্র সেই অভিযানে অংশ নেয়। সে সময় ইরানের 3টি প্রধান পরমাণু কেন্দ্রে আঘাতের দাবি করে পেন্টাগন। 12 দিনের সংঘাত শেষে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও পারস্পরিক অবিশ্বাস চরমে পৌঁছে যায়। সেই যুদ্ধ পরবর্তী উত্তেজনাই এবছরের সংকটের ভিত গড়ে দেয়। রিয়ালের পতন ও অর্থনৈতিক চাপের দোহাই দিয়ে ইরানের জনগণকে তেহরান সহ বড় শহরগুলোতে সরকার বিরোধী বিক্ষোভের মাধ্যমে উস্কানি দেওয়ারও অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে। শেষমেশ সেই আন্দোলন সরকার টলাতে ব্যর্থ হয়। অস্থিরতার মাঝেই ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ব্যালিস্টিক মিসাইল পুনর্গঠনের পথে হাঁটে বলে জানায় একাধিক গণমাধ্যম। এর মধ্যেই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানায় সমৃদ্ধকরণ কার্যক্রম আবারও ত্বরান্বিত করেছে ইরান, যা আঞ্চলিক নিরাপত্তা সমীকরণ আরও জটিল করে তোলে। এরপর 6 ফেব্রুয়ারি ওমানের মধ্যস্থতায় জেনেভায় নতুন করে শুরু হয় ওয়াশিংটন তেহরান পরমাণু সংলাপ। ট্রাম্প শর্ত দেন শুধু পরমাণু নয়, ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং আঞ্চলিক যুদ্ধে মিত্র সংগঠনগুলোকে সমর্থনও বন্ধ করতে হবে। এর মধ্যেই চলে পাল্টাপাল্টি হুমকি। সবশেষ বৃহস্পতিবার জেনেভায় আবারও আলোচনা শুরু করে তেহরান ও ওয়াশিংটনের প্রতিনিধিরা। তবে আলোচনার মধ্যেই হামলা শুরু করল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার সকালে তেহরানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের সামনে বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস জানান, সম্ভাব্য হামলা ঠেকাতে তেহরানে হামলা চালিয়েছে তেল আবিব। সেহরি করতে সমবেত হওয়া গাজাবাসীর উপর সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল। একদিনে ইসরায়েলি বাহিনীর বর্বরতায় উপত্যকার বিভিন্ন স্থানে অন্তত 7 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রমজানের দ্বিতীয় শুক্রবারেও অধিকৃত পশ্চিম তীরে সেনা মোতায়েন জোরদার করেছে তেল আবিব। আল আকসায় প্রবেশে অনুমতি পাননি অনেক মুসল্লি। অন্যদিকে দখলকৃত পশ্চিম তীরে সরাসরি পাসপোর্ট সেবা চালু করেছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় সেহরির সময় বেসামরিক সমাবেশে হামলা চালায় ইসরায়েল। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। একই দিন মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরের প্রবেশমুখের একটি সড়কে পুলিশ চেকপোস্টে হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য হতাহত হয়েছেন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুদ্ধবিরতির চুক্তির আওতায় রয়েছে এমন স্থানেও হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। রমজানের দ্বিতীয় শুক্রবারেও অধিকৃত পশ্চিম তীরে বড় আকারে সেনা মোতায়েন করেছে ইসরায়েলি সেনাবাহিনী। নিরাপত্তা জোরদার করা হয়েছে জেরুজালেমমুখী চেকপয়েন্টগুলোতে। আল আকসা মসজিদে নামাজ আদায়ের আশায় ভোরের আগেই কেলান্দিয়া সামরিক চেকপোস্টে জড়ো হন হাজারো ফিলিস্তিনি। তবে পূর্ব নির্ধারিত শর্ত পূরণ না করার অভিযোগে বহু মুসল্লিকে মসজিদে প্রবেশের অনুমতি দেয়নি দখলদাররা। আগে আমরা পরিচয়পত্র দেখিয়ে কোনো বাধা ছাড়াই এখানে নামাজ আদায় করতাম, কিন্তু সাম্প্রতিক সময়ে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং আল আকসায় মুসল্লির সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। পশ্চিম দিক থেকে নির্দিষ্ট সংখ্যক মুসল্লিকে নামাজের অনুমতি দেওয়া হচ্ছে। দখলকৃত পশ্চিম তীরে সরাসরি পাসপোর্ট সেবা চালু করেছে যুক্তরাষ্ট্র। জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস এক পোস্টে জানায়, প্রবাসী মার্কিন নাগরিকদের কাছে পৌঁছানোর অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে, যা পশ্চিম তীরে কোনো বসতিতে এ ধরনের সেবা দেয়া প্রথম ঘটনা। দূতাবাস জানায়, একই ধরনের সেবা রামাল্লাহ, বেইতার ইলিদ বসতি এবং ইসরায়েলের হাইফা শহরেও দেয়া হবে। অন্যদিকে জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক জানান, ফেব্রুয়ারিতে গাজামুখী অর্ধেকেরও বেশি মানবিক সহায়তা প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ফলে উপত্যকায় খাদ্য সরবরাহ অর্ধেকে নেমে এসেছে। মিশর করিডোর দিয়ে প্রবেশ করা অন্তত 2/3 ত্রাণবাহী ট্রাক ফেরত পাঠানো হয়েছে বলেও জানান তিনি। গাজায় ত্রাণ প্রবাহ ব্যাহত হওয়ায় মানবিক সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা করছে জাতিসংঘ। দীর্ঘদিন ধরে যে ইরান ইসরায়েলের মধ্যবর্তী যে সংঘাত, আসলে সেই সঙ্গে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাত শুরুর সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। এরই মধ্যে আকাশসীমা বন্ধ করেছে ইরাক, কাতার। বিশ্লেষকরা বলছে, এই সংঘাত উপসাগরীয় দেশগুলোর কূটনৈতিক ভারসাম্যেও প্রভাব ফেলবে। আর প্রক্সি নেটওয়ার্ক সক্রিয় হলে যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে শঙ্কা তাদের, যা প্রভাব ফেলতে পারে বিশ্ব বাণিজ্যে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাত শুরুর মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্য জুড়ে। এরই মধ্যে আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরাক ও কাতারও। সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন সংঘর্ষ এড়াতে সতর্ক দেশগুলো। জর্ডান সতর্ক অবস্থানে রয়েছে। সরকারিভাবে নিরপেক্ষতার কথা বললেও নিরাপত্তা জোরদার করেছে দেশটি। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহরের অস্বাভাবিক সমাবেশ আঞ্চলিক স্থিতিশীলতাকে নতুন প্রশ্নের মুখে ফেলেছে। উপসাগরীয় মিত্ররা প্রকাশ্যে নিরপেক্ষ সুরে কথা বললেও নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রেখেছে, যা ইরানের কাছে পরোক্ষ সহায়তা হিসেবে বিবেচিত হতে পারে। বিশ্লেষকরা বলছেন, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র বসে থাকবে না।
এছাড়া লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা ইরানের সমর্থনে যে কোনো সময় সক্রিয় হামলা শুরু করতে প্রস্তুত বলে শঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। এখন পর্যন্ত প্রক্সি নেটওয়ার্কের বড় আকারের সমন্বিত হামলার খবর না মিললেও সীমান্তে উত্তেজনা বাড়ছে। ইরানের সমর্থনে তাদের হামলা সংঘাতকে বহুমাত্রিক করে তুলবে বলে মনে করেন বিশ্লেষকরা। এবারের সংঘাত দীর্ঘায়িত হলে ইরাক সিরিয়া করিডর, লেবানন সীমান্ত এবং লোহিত সাগর হয়ে ইসরায়েলমুখী বাণিজ্য পথ ঝুঁকির মুখে পড়তে পারে। জর্ডান ও উপসাগরীয় দেশগুলো স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক উদ্যোগ বাড়াচ্ছে, কারণ পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধ তাদের অর্থনীতি ও জ্বালানি রপ্তানিতে বড় আঘাত আনবে। ফলে এই সংঘাত এখন কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ভারসাম্য নতুন পরীক্ষার মুখে। ইউক্রেনের জাপোরিজ্জিয়া অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে শিশুসহ অন্তত 10 জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে শপিং মল সহ বিভিন্ন স্থাপনা। এছাড়া ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলে আরও একটি গ্রাম দখলে নেয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলার মধ্যে জাপোরিজ্জিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। অন্যদিকে ইউক্রেন সফরে ঘানার পররাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়ার পক্ষে লড়াইয়ে জড়িয়ে তাদের 55 নাগরিক নিহত হয়েছে। দফায় দফায় আলোচনা অব্যাহত থাকলেও থামছে না রাশিয়া ইউক্রেন সংঘাত। শুক্রবারও ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সেনারা। দেশটির জাপোরিজ্জিয়া অঞ্চলের গভর্নর জানান, তাদের 31টি বসতিতে 720টিরও বেশি হামলা চালায় রাশিয়া। এতে শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এছাড়া 3টি উঁচু ভবন ও 2টি শপিং মল সহ ব্যক্তিগত স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। দক্ষিণ পূর্ব ইউক্রেনে আরও একটি বসতি নিজেদের দখলে নেয়ার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে রুশ কর্মকর্তারা দাবি করেন, বিলিয়াকিভকা গ্রাম এখন তাদের নিয়ন্ত্রণে। তবে এ দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি কিয়েভ। হামলার মধ্যে ইউক্রেনের জাপোরিজ্জিয়া অঞ্চলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার তথ্য অনুসারে ব্যাকআপ বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের জন্য উভয় পক্ষ এ চুক্তিতে সম্মত হয়েছে। এর আগেও বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে সম্পর্কিত 4টি অস্থায়ী চুক্তিতে সহায়তা করেছে সংস্থাটি। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াইয়ে অংশ নিয়ে পশ্চিম আফ্রিকার দেশ ঘানার অন্তত 55 নাগরিক নিহত হয়েছেন, যা কোনো একক আফ্রিকান দেশ হিসেবে সর্বোচ্চ। কিয়েভ সফরে ঘানার পররাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল উকুতজেটু আবলাকোয়া আরও জানান, ডার্ক ওয়েব ভিত্তিক অবৈধ নিয়োগ চক্র শনাক্ত ও ভেঙে দিতে বদ্ধপরিকর তার দেশ। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ঘানার 2 যুদ্ধবন্দীকে মুক্তি দেওয়ার অনুরোধ জানান আবলাকোয়া। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির বিস্তৃত নেটওয়ার্ক লক্ষ্য করে হামলা শুরু করেছে ইরান। কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত থেকে ওমান, সৌদি আরব, প্রায় প্রতিটি দেশে মার্কিন সেনাদের উপস্থিতি রয়েছে, যা যুক্তরাষ্ট্রের রণকৌশল ও দ্রুত প্রতিক্রিয়ার ক্ষমতা নিশ্চিত করেছে। কুয়েতের আল জাবের ও বাহরাইনের নৌঘাঁটি পারস্য উপসাগরের নিরাপত্তার মূল কেন্দ্র। এখানে মার্কিন নৌবাহিনী ও বিমান বাহিনী সমন্বিতভাবে মোতায়েন থাকে। কৌশলগতভাবে এই ঘাঁটিগুলো ইরাক ও ইরানের সম্ভাব্য সংঘাত মোকাবিলায় দ্রুত প্রতিক্রিয়ার জন্য ব্যবহৃত হয়। কাতারের আল উদেদ ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা ঘাঁটি প্যাসিফিক থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিমান ও ড্রোন অপারেশনের কেন্দ্র। এরা কৌশলগত নজরদারি, সশস্ত্র অভিযানে সহায়তা এবং তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সৌদি আরব ও ওমানের মার্কিন ঘাঁটিগুলো সীমিত হলেও গুরুত্বপূর্ণ। ওমানের মাস্কাট ও সেলাল বেজ ভারত মহাসাগরীয় নৌপথ নিয়ন্ত্রণে সহায়তা করে। সৌদি আরবের ঘাঁটি বিশেষায়িত প্রশিক্ষণ ও বিমান পরিচালনার জন্য ব্যবহৃত হয়। ইরাকে বিমান ঘাঁটি আইএস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানে প্রধান কেন্দ্র। জর্ডানের সীমান্তে প্রশিক্ষণ ও বিমান অপারেশন এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো এককভাবে নয়, একটি নেটওয়ার্ক হিসেবে কাজ করে। নৌ, বিমান, ড্রোন এবং স্থলবাহিনীর সমন্বয়ে যুদ্ধ ও নজরদারি পরিচালনা করা হয়। এগুলো শুধু সামরিক উপস্থিতি নয়, রাজনৈতিক প্রভাব এবং স্থানীয় মিত্রদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবহার করা হয়।